ক্রিয়েটিভ এইচডি শো, আপনার সেরা দিন। শুরু হচ্ছে আজকের গল্প কোবরা। সমগ্র কাহিনী, পরিকল্পনা ও রূপায়ণে হিরণময়। আজকের গল্প কোবরা। শ্যামলপুর গ্রামের মানুষ খুব সাধারণ। ধান চাষ, গরু বাছুর আর গ্রামীণ উৎসবের আনন্দে ভরা। তবে প্রতি চৈত্র সংক্রান্তির মেলায় এক বিশেষ আকর্ষণ ছিল সাপুড়ে বুধন আর তার অসাধারণ বাঁশির সুর। বুধন ছিল রহস্যময়, মুখে হাসি থাকতো বটে, কিন্তু চোখ দুইটোর গভীরতা ছিল ভয়ানক শান্ত, যেন অন্ধকার জঙ্গলের কুয়াশার মতো। মেলার দিন দুপুরে সাপুড়ে গ্রাম চত্বরে বসে সাপের খেলা শুরু করত। তার বাঁশির সুরে বিশাল কোবরা মাথা তুলে উঠত, ফোনা মেলে নেচে উঠত। এই দৃশ্য দেখতে গ্রামের দুই ভাই বোন অভি আর তার ছোট বোন মিহি সব সময় ভিড় ঠেলে সামনে চলে আসত। মিহি বুধনের বাঁশির সুরে অদ্ভুতভাবে আকৃষ্ট হতো। সুর থামলেই সে যেন বিমুগ্ধ চোখে তাকিয়ে থাকত। অভি বহুবার টেনে নিয়ে যেত, চল, মা বকবে রে। কিন্তু মিহি তখনও পিছনে ফিরে তাকিয়ে থাকত সাপুড়ে আর কোবরার দিকে। অভি বুঝতে পারছিল না যে সেই নিরীহ মনে হওয়া সুরের পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক ফাঁদ। সমগ্র গ্রাম জুড়ে গুজব ছিল বুধন নাকি শুধু সাপ নিয়ে খেলা দেখায় না, সাপের আত্মাকে ডাকতে পারে, মানুষকে সম্মোহিত করতে পারে। আর গভীর জঙ্গলের ভিতর তার আছে এক গোপন আস্তানা। একদিন অভি লক্ষ্য করল সাপুড়ে শো চলাকালীন বুধনের চোখ বারবার মিহির উপর স্থির হয়ে আছে। তার বাঁশি থেকে বেরোচ্ছে অদ্ভুত দীর্ঘ টেনে নেওয়া সুর, যা গ্রামের লোকেদের কানে সাধারণ মনে হলেও মিহির চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল। অভি মিহির হাত শক্ত করে ধরল, এত কাছে যাস না। কিন্তু মিহি যেন শুনছেই না। অসম্ভব অস্বস্তি অভিকে আচ্ছন্ন করল। এক দুপুরে বুধন ঘোষণা করল, আজ নতুন খেলা, আজ কোবরা নাচবে আগুনের সামনে। গ্রাম চত্বরে আগুন জ্বালিয়ে তার চারপাশে লোহার বৃত্ত তৈরি করা হলো। লোকজন গাদাগাদি করে দাঁড়ালো। অভি আর মিহিও দাঁড়ালো সামনে। বুধনের বাঁশি বাজতেই আগুনের আলো লাফিয়ে উঠল। কোবরা আস্তে আস্তে ফোনা তুলে ওঠে। বাঁশির সুর ঊর্ধ্বে উঠে নিচে নামে, হঠাৎ থেমে আবার শুরু হয়। তবে আজ যেন কিছুটা ভিন্ন। এক ধরনের মায়াময় অন্ধকার সুরে মিশেছিল। অভি দেখল মিহি যেন লাফিয়ে লাফিয়ে বুধনের দিকে এগোচ্ছে। সে হাত বাড়িয়ে ধরতে গেল, কিন্তু মিহি তার হাত থেকে ফসকে বেরিয়ে গেল। শো শেষে ভিড় ছড়িয়ে গেল, কিন্তু মিহি আর কোথাও নেই। অভির বুকের ভিতর আগুন জ্বলে উঠল। সে চিৎকার করে সাপুড়েকে খুঁজতে লাগলো, মিহি, মিহি কোথায়? কেউ দেখেছো আমার বোনকে? গ্রামবাসীরা বলল, শো শেষে তোদের দুজনকে একসঙ্গে বেরোতে দেখলাম। আরে ছায়ার মধ্যে তো চলে গেল মেয়ে। অভি বুঝল এটা নিছক হারিয়ে যাওয়া নয়, কেউ তাকে নিয়ে গেছে, এবং সেই কেউটা যে কে হতে পারে সেটা সে খুব ভালোই জানত। সাপুড়ে বুধন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু মিহির খোঁজ পাওয়া যায় না। পুলিশ আসে, জঙ্গল তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু কোনো হদিশ নেই। অভির বাবা মা শোকে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু সবচেয়ে বেশি বদল হয় অভির মধ্যে। 12 বছরের সেই চঞ্চল ছেলেটি রাতারাতি বড় হয়ে যায়। তার চোখে ছিল শুধু একটাই উদ্দেশ্য, তার বোনকে ফেরানো। জঙ্গলের মাঝখানে বুধনের ঘরটি একদিন খুঁজে পেল তারা, কিন্তু ঘর ছিল খালি, জ্বালাময়ী, ধূপের গন্ধে ভরা।
মাটিতে লুকোনো জায়গা খুঁড়ে দেখে এক দীর্ঘ পেঁচানো সাপের চামড়া, আর কিছু চিহ্ন যেগুলো দেখে মনে হয় সেখানে কিছুদিন আগেও মানুষ বসবাস করত। বুধন উধাও। এক অস্তমিত বিকেলে অভি ঘাটে বসেছিল। হঠাৎ কাঁপা গলার এক মহিলা বলল, তুই যার খোঁজ করছিস তাকে আমি দেখেছি। অভি আটকে উঠল। মি, কোথায় দেখেছ? বৃদ্ধার শুকনো মুখে ভয় আর গোপন আতঙ্কের রেখা। গভীর জঙ্গলের ভিতর, যেখানে আলো ঢোকে না, সেখানে শুধু নাগরাজের আস্তানা থাকে, সেখানে। অভি বিস্ময়ে তাকিয়ে রইল। তুই যদি দেখতে যেতে চাস আমি পথ দেখাতে পারি, কিন্তু সাবধান, ওরা মানুষ নয়, ওরা রক্ত মাংসের থেকেও শক্তিশালী। অভি দ্বিধাহীন ভাবে উত্তর দিল, আমি যাব। বৃদ্ধা পথ দেখাতে শুরু করল। চেনা পথ শেষ হয়ে অচেনা গিরিখাত, কাঁটাঝোপে ভরা অরণ্য শুরু হলো। হঠাৎ মাঝখানে বৃদ্ধা থেমে গেল। এই পর্যন্তই, তারপরের পথ তোর একার। অভি বলল, আপনি কেন আসছেন না? বৃদ্ধা ফিসফিস করে বলল, ওখানে যাওয়া নিষেধ। আমি বহু বছর আগে নিজের মেয়েকে ওখানে হারিয়েছি। তার খোলা ভেঙে গেল। তুই সাবধানে যা। বৃদ্ধা অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। অভি এগিয়ে চলল। কুয়াশা আর স্যাঁতস্যাঁতে হওয়ার পথ অস্পষ্ট হয়ে গেল। কোথাও কাঁদুনির শব্দ, কোথাও সাপের খসখসানি। এক ভয়ানক নিঃশব্দ মৃত্যুভূমির মতো এলাকায় পৌঁছে সে দাঁড়িয়ে গেল। সামনে ছিল বৃহৎ শ্যাওলা ধরা পাহাড়। পাহাড়ের গায়ে খুলি আকৃতির গর্ত, যার ভিতর থেকে আসছিল খড়খড় করে কাঁপানো বাতাস। এক বিশাল গুহা। গুহার ভিতরে ঢুকতেই অভি অদ্ভুত উষ্ণ বাতাসে আচ্ছন্ন হলো। দেয়াল জুড়ে সাপের খোলস, মাটিতে পাক খাওয়া দাগ, আর মাঝখানে জ্বলছিল আগুনের মতো নীল শিখা। হঠাৎ দূরে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এক বিশাল কোবরা। অভি স্থির হয়ে গেল। তার ফনা মানুষ বুঝে বুক পর্যন্ত উঁচু, চোখ দুটো অসুরের মতো জল জল করছে। কিন্তু ঠিক তখনই কোবরা মাটিতে মাথা ছুঁয়ে নতজানু হলো, কারো দিকে তাকিয়ে। অভি চোখ সরিয়ে দেখল একজন তরুণী দাঁড়িয়ে আছে। তার সাদা পোশাক বাতাসে দুলছে, চুল পিঠ ছাপিয়ে নেমে এসেছে। চেহারা অসাধারণ সুন্দর। কিন্তু অভি দেখেই চমকে উঠল, এ তো মিহি। তবে সে আর সেই 6 বছরের শিশু নয়, সে এখন যুবতী। তার মুখে রহস্যময় শান্তি, চোখে যেন ঘোর। অভি চিৎকার করল, মিহি। মিহি একটু চমকালো, কিন্তু ভয়াবহ ঠান্ডা গলায় বলল, তুমি কে? অভির বুক ঠেকে গেল শোকে ও বিস্ময়ে। কোবরা মিহির চারপাশে ঘুরছে। মিহি বলল, ও আমাকে রক্ষা করেছে, আমার সবকিছু ওই। রক্ষা? অভি চিৎকার করলো, তোমায় সাপুড়ে বুধন অপহরণ করেছিল, তুমি জানো না? মিহি বলল, বুধন? ও ছিল শুধু মধ্যস্থ। আমাকে এখানে নিয়ে আসার দায়িত্ব ছিল ওর, কারণ আমার মধ্যে এক ধরনের শক্তি আছে যেটা সাপেদের সঙ্গে যোগাযোগ করতে পারে। অভি স্তব্ধ। মিহি বলল, আমি সাপেদের ভাষা শুনতে পাই। হ্যাঁ, তাদের ব্যথা বুঝি। এখানে কোবরা আমাকে আগলে রেখেছে, আমাকে বড় করেছে। তার কাছে আমি পরিবারের মতো।
অভি বুঝতে পারছিল না মিহি কি সত্যি নিজের ইচ্ছে এখানে আছে নাকি সম্মোহনের জালে বাঁধা। ঠিক তখনই গুহার ভিতরের অন্ধকার থেকে উঠে এলো পরিচিত কণ্ঠ, সাপুড়ে বুধন। বুধনের চোখ আগের মতোই ভয়ানক শান্ত। সে বলল, এতদিন পরেও তুমি এলে? ভাই বোনের বন্ধন বড়ই শক্ত, কিন্তু শক্তি দিয়ে সবসময় সম্পর্ক তৈরি হয় না। অভির চোখে আগুন। মিহিকে ছেড়ে দাও। বুধন হেসে বলল, ও আর তোমাদের জগতের নয়, ও এখন নাগমণ্ডলের কন্যা। হঠাৎ চারদিক থেকে সাপ বের হয়ে আসতে লাগলো। গুহার ছায়া ভেদ করে বাঁকানো দেয়াল বেয়ে মাটির গভীর থেকে অসংখ্য চোখ লাল আগুনের মতো জ্বলতে লাগলো। অভি পিছনে সরে গেল, কিন্তু থামল না। মিহি আমার বোন, আমি ওকে নিয়ে যাব যেভাবেই হোক। মিহি তখন অদ্ভুত দ্বিধায় পড়ে গেছে। তার চোখ যেন ধীরে ধীরে পুরনো স্মৃতিতে ফিরে আসছে। বুধন বুঝতে পারল পরিস্থিতি বদলাচ্ছে। সে বাঁশি তুলল। এবার আগের চেয়ে বহু গুণ তীর সুরে বাজলো, তীব্র সুরে বাজলো। কোবরা উঠে দাঁড়ালো, ফোনা মেলে আক্রমণের ভঙ্গিতে। সাপেরা এগিয়ে আসতে লাগলো। অভি চিৎকার করে বলল, মিহি, মিহি মনে করো মা তোমাকে ঘুম পাড়াতো যখন তুমি আমার হাত চেপে ধরতে। মনে করো তোমার লাল ফিতে চুলটা। মিহির দেহ থর থর করে কেঁপে উঠল। বাঁশির সুরের ঘোর ভেঙে গেল। সে ধীরে ধীরে বলল, দাদা। অভির চোখে জল, কিন্তু ঠিক তখনই বুধন গর্জে উঠল, না, ও আমার, ওর শক্তি আমার। সে এক অদ্ভুত মন্ত্র পড়ল। চারপাশে সাপেরা যেন ক্ষিপ্ত হয়ে উঠল। কোবরা মিহিকে রক্ষা করতে সামনে এলো। বুধনের দিকে ফোনা মেরে তেড়ে গেল। দুজনের লড়াইয়ে গুহা কাঁপতে লাগলো। ছড়ে পড়তে লাগলো পাথর। এক প্রচন্ড ঝাঁকুনিতে আগুনের শিখা নিভে গেল। অন্ধকারে শুধু শব্দের হিসিস আর গর্জন। অনেকক্ষণ পর সব থেমে গেলে দেখা গেল বুধন মাটিতে লুটিয়ে পড়েছে। তার চোখ ভয়ানক আতঙ্কে ভরা। মনে হচ্ছিল কেউ তার প্রাণ শক্তি টেনে নিয়েছে। কোবরা ক্লান্তভাবে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। তার দেহে ক্ষতচিহ্ন। সে আস্তে আস্তে মিহির দিকে তাকিয়ে মাথা নত করল, একজন রক্ষকের বিদায়ের মতো। তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। মিহি কাঁদতে কাঁদতে অভির বুকে লুটিয়ে পড়ল। দাদা, আমাকে নিয়ে যা, আমি আর এখানে থাকতে চাই না। অভি তাকে শক্ত করে জড়িয়ে ধরল। গুহা ছাড়িয়ে বাইরে আসতেই সূর্যের আলো গায়ে পড়ল। বহুদিন পর তার জীবনে আলো ফিরে এলো। বৃদ্ধা দূর থেকে তাকিয়েছিল। তাদের দেখে সে মৃদু হাসল। সবাই ফিরে আসে না, কিন্তু এক ভাইয়ের ভালোবাসা পাহাড়ও ভেদ করতে পারে। অভি বলল, আপনি না থাকলে আমি মিহিকে কখনোই পেতাম না। বৃদ্ধা বলল, খেয়াল রেখো, কিছু বন্ধন অন্ধকারকে আকর্ষণ করে, মিহিকে আলোর পথ শেখাও। গ্রামে ফিরে মিহিকে দেখে সবাই অবাক, আনন্দে কেঁদে ফেলল। মিহির চোখে ভয় আর স্মৃতির ছাপ ছিল, কিন্তু অভির হাত ধরে সে থাকত নিরাপদে। দিন যেতে লাগলো। গল্পে গল্পে মিহি সাপেদের ভাষা, তাদের আচরণ এসব ব্যাখ্যা করত, যা সে শিখেছিল জঙ্গলে। মানুষ তাকে অলৌকিক শিশু বলত, কিন্তু সে সবসময় অভির হাতটা শক্ত করে ধরে থাকত, যেন আবার কেউ তাকে নিয়ে যেতে না পারে। রাত নামলে জঙ্গলের দিকে তাকালে কিছুদিন মিহির মনে ভয় জাগত। সে ফিসফিস করে বলতো, ওরা কি আবার আসবে? অভি জানলার বাইরের দিকে তাকিয়ে বলতো, না, তুমি এখন আলোতেই আছো, আলোকে কেউ টেনে নিতে পারে না। তারপরও কখনো কখনো দূরের জঙ্গলে এক ফোনা তোলা কোবরাকে দেখা যেত, নিঃশব্দ, অন্ধকারের বুকে দাঁড়িয়ে, যেন পাহারা দিচ্ছে, যেন নিশ্চিত করছে যে কেউ এ মেয়েটিকে আবার কষ্ট দিক, তাকে সে ফিরিয়ে নিয়ে যাবে অন্ধকারের বিচার সভায়। মিহি বুঝল, অন্ধকার আর আলো
দুটোরই ছোঁয়া সে পেয়েছে, কিন্তু বেছে নিয়েছে আলোয়। এভাবেই গ্রামের ইতিহাসে জায়গা করে নিল সাপুড়ে কোবরা আর দুই ভাই বোনের অকল্পনীয় গল্প কোবরা। শেষ হলো আজকের গল্প কোবরা। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা। আর ভালো লাগলে আমার এই চ্যানেল ক্রিয়েটিভ এসডি শোকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন। পরের গল্পের জন্য অপেক্ষায় থাকুন, ফিরে আসছি আবার। ধন্যবাদ।